সোজা কথা। এর এক আমরা দেখি আমরা হচ্ছে 18 এর এক কি বলেছেন সবাই একটু পড়ো। এসিবি সুতাটি দুই প্রান্ত একই আনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ। তার মানে একটি আনুভূমিক রেখা আছে, সেই রেখার এ বিন্দুতে এ আর এখানে হচ্ছে বি আর মাঝখানে একটা সি বিন্দু আছে। আচ্ছা ঠিক আছে, আর সি বিন্দুতে ডাব্লিউ ওজন বি দিয়ে ঝোলানো হলো, তাহলে সি বিন্দুতে ওজন ঝোলাইলে কিন্তু এমন হয়ে যাবে। এই যে এখানে যদি একটা ওজন ঝোলাই দাও তাহলে রশিটা এরকম হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে। এরপরে বলা হচ্ছে যে এবিসি বাহুর দৈর্ঘ্য এবিসি। আচ্ছা ঠিক আছে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। বুঝলাম। তারপরে বলতেছে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডেল। এরপরে বলা হচ্ছে যে দেখাও যে সি এ অংশের টান, সি এ অংশের টান, এ অংশের টান এটাকে আমরা দিলাম টি1 টান আর এটাকে দিলাম টি2। এই সি এ অংশের টান আর টি অংশের টান দেখতে হবে কত টি1, এই টান হলো WB divided by 4 C del আর হচ্ছে কত আছে এখানে a square c square plus a square, c square plus a square minus b square। তাহলে কি বলতেছি যে c অংশের টান t1 সমান এত আমাদের দেখাতে হবে। চিত্রটা কি বুঝছো স্যার? আচ্ছা চিত্র নিয়ে কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে t1 t2 আর w এই তিনটা বল মিলে বস্তুকে সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় রাখছে। তাহলে রামির সূত্র অ্যাপ্লাই করা যাবে। রামির সূত্র হচ্ছে তিনটি বল যদি একটা বস্তুর উপর প্রয়োগ করে বস্তুটাকে স্থির করে ফেলে। ঠিক আছে, তো রামির সূত্রটা কি সারিয়ে তোমার জন্য বলতেছি। ধরো যে কোনো একটা বল তুমি পি দিলা আর নিচে দিতে হবে সাইন অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ, তারপর দিবা কিউ সাইন অন্য দুইটার মধ্যবর্তী কোণ, সাইন অন্য দুইটার মধ্যবর্তী কোণ। বুঝছো? এটা হচ্ছে রামির সূত্র। খেয়াল করো পি কিউ আর তিনটা বল ছিল, তাহলে পি উপরে গেল নিচে কিন্তু পি আসলো না, এরকম। আচ্ছা তাহলে আমি সূত্র এরকম। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোণগুলো বের করে নেওয়া, কোণগুলো বের করে নেওয়া। এই জন্য আমরা কি করব, সবার আগে এখান থেকে একটা লম্ব টানবো এই রেখার উপরে, এই বিন্দুটার নাম দেব সি বিন্দু। কি নাম দেব? সি বিন্দু। এটা কি একটা লম্ব দেওয়া আছে না, ওটা সি রেখা, ওটা ছোট আছে সি, কিন্তু স্যার নিচে তেল সি বিন্দু আছে না। ও আচ্ছা তাহলে ডি বিন্দু দিই। হ্যাঁ ঠিকই বলছেন, কি আর করি, তাহলে ডি বিন্দু দিই। তাহলে এখন আমরা কি করব, কোণগুলো বের করি। এখন ধরি সি এ অংশের টান, সি অংশের টান t1 সমান t1, সিবি অংশের টান এত সমান t2। এই হলো ব্যাপার। আর সি হতে এবি এর উপর সিডি লম্ব টানি। আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে এখন আমরা কোণগুলো নেব, T1 এবং W মধ্যবর্তী কোণ, T1 এবং W মধ্যবর্তী কোণ। দেখো তো এই কোণটা কোনটা? এইটা, তাই না? স্বাভাবিক T1 আর W মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমরা লিখতেছি কোণ ACW। আচ্ছা বেশ ভালো। এই কোণটা তো আমাদের বাইরের কোণ, ত্রিভুজের ভিতরে প্রবেশ করা যায়। তাহলে 180 মানে সেটা লেখা যায়, এটা সমান 180 পাই মাইনাস AC পাই মাইনাস কোণ ACD। তাও ঠিক আছে। এরপরও আমাদের শান্তি হইল না, কারণ এই কোণটা হচ্ছে আমরা তৈরি করছি, এটা কিন্তু ত্রিভুজের নেগেটিভ কোণ না, আমরা তৈরি করছি। তাহলে এখন দেখো এই কোণটাকে আমরা কি লিখতে পারি, এই যে এটাকে কি লিখতে পারি দেখো তো, এটা সমান কত পাই মাইনাস এ, এটা কি, এটা তো 90 বুঝছো, আর এই দুটোর যোগফল 90 হতে হবে। তাহলে এইটা মানে কি, এটা মানে হচ্ছে পাই মাইনাস এ। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে। পাই বাই 2 মাইনাস এ, পাই মাইনাস এ না, বলো তো কেন? হ্যাঁ এই দুটোর যোগ করলে 90 হতে হবে, এটা 90 আছে। আচ্ছা এটার সাথে একটু বুঝছো, এটা আঁকাইছে 60 ডিগ্রি। আচ্ছা পাই মাইনাস এই যে পাই বাই 2 মাইনাস এ, তাহলে ফলাফল কত হচ্ছে? শাহরিয়ার কে বুঝছো? শাহরিয়ার না বলতে আমি আবার বলি, আবার বলি।
তোমার প্রথমের কোনটা ক্লিয়ার আছে এগুলো? তাহলে লাস্টের অংশটা। আচ্ছা দেখো তো এ সি ডি এই ত্রিভুজটা এটা 90 যদি হয় তাহলে এ আর সি যোগ করলে কি হবে? 90 হবে। আচ্ছা তাহলে এ আর সি যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি সি কোণ সমান রাখি তাহলে কত হবে? পাই বাই 2 মাইনাস a হবে না? বুঝছো? ওইটাই আমরা লিখছি। আচ্ছা ঠিক আছে, এরপরে T1 এবং W এর মধ্যে কি কোণ গেল? দেখাবো না, খুব কষ্ট স্যার ক্যামেরা। দেখা যাচ্ছে না? ফ্ল্যাশ অন করলে আচ্ছা ব্যাপার না, এখনই দেখা যাবে না। এই যে ঠিক আছে এক্সপোজার বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক এখানে T1 এবং W এর মধ্যবর্তী কোণ। এরপরে অনুরূপভাবে বা একইভাবে T2 আর W এর মধ্যবর্তী কোণ কত হবে? T2 দেখো এদিকে একটা জিনিস, T1 আর W এর মধ্যবর্তী কোণ এই কোণটা এখানে রিলেটেড হইলো, আর T2 আর W এই পাশের কোণটা তাহলে কার সাথে রিলেটেড হবে? B তাহলে পাই মাইনাস -2 মাইনাস b প্লাস b। হ্যাঁ এবং T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত তাহলে? c π/2 প্লাস c। না এটা শুধু c। ও হ্যাঁ T1 T2 এর মধ্যবর্তী কোণ কত? c। আমরা কত বুঝছি? ক্লিয়ার তো? এবার সাইনের সূত্র, লামির সূত্র, সাইনের সূত্র না লামির সূত্র। লামির সূত্র হচ্ছে এদিকে খেলি, এটা বলছে দেই। এখন T1 বাই sin T2 বাই sin আর W বাই sin। আচ্ছা T1 বাই সারিয়া আমাকে বলো এটা নিচে এই জায়গাটা কি ফিল করব? কোনটা দেব? এটা কোনটা দেব? T1 থাকবে না, কি থাকবে না? বুঝো নাই? সেন্ট্রাল ইজ ওইটা π/2 প্লাস b রাইট, π/2 প্লাস b। আর T2 এর বেলায় কি হবে? 1 আর 2 হবে এই যে π/2 প্লাস a, আর এটার বেলায় হবে শুধু c। এই পর্যন্ত আমরা বুঝছি তাই না? এখন আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে T1 এর মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। আর W এর সাহায্যে, কার সাহায্যে? W এর সাহায্যে, তার মানে T2 রাখবো না আছে, T2 আমাদের কোনো কাজ নেই। বুঝছিস? আচ্ছা তাহলে এখানে দেখো T1 এত ডিভাইড বাই এটা হবে তো cos b আর W বাই sin c। তাহলে এখন T1 সমান W cos b বাই sin c। ওকে, এখন এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু আমাদের এরকম বানাতে হবে। খেয়াল করে দেখো এখানে প্রমাণের মধ্যে W তো ঠিকই আছে, নাই কি cos b আর sin c, এটা প্রমাণের মধ্যে নাই। তাহলে cos b এর মান আর sin c এর মান এই পাশে বের করে ওখানে বসাই, এই যেখানে। তাহলে এখানে cos b এটা সূত্র কি? -b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার 2cx। ঠিক আছে? আচ্ছা এটা আমরা বসাইতে পারবো। এবার sin c এর মান কত করে দেখো, sin c এর মান বের করব ঠিকই, কিন্তু আমরা ডেল এর সাহায্য নেব। আচ্ছা এখানে বলো তো ডেল মানে হলো ত্রিভুজ, এটার একটা সূত্র আছে না, হাফ ভূমিকোণ উচ্চতা sin c, আর এখানে তাহলে কত হবে? ab। হ্যাঁ ab আচ্ছা এটা সূত্র, এখান থেকে sin c এর মানটা বের করে নাও, 2 ডেল বাই ab। তাহলে এই ভ্যালুগুলো নিয়ে আমরা এখন এক নম্বর বসাই দেব। T1 সমান sin c নিলেন কেন শুধু? sin c নিলেন কেন? এখানে sin c ছিল না, sin ab হইতে পারতো না? হইতে পারতো, কিন্তু এখানে যেটা আছে সেই সেটা সূত্র লিখলাম। আচ্ছা cos b এর এটা লিখি cos b, তাহলে এখানে কত হবে না? 2ca ডিভাইড বাই c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই এটার মান কত? 2 ডেল বাই ab। আচ্ছা তো এখন কাটাকাটি কি করা যায়? a আর a কাটা যায়। আচ্ছা হইছে, প্রমাণ শেষ। এখন T1 সমান, এটা কি দেখা যাচ্ছে? দেখো তো W এই তো বাই হচ্ছে 2 to 4 c ডেল, আর এখানে থাকছিল c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো তো আর কোনো সমস্যা আছে কিনা? গুড।
ক্যামেরাতেই তো ভালো দেখা যাচ্ছে, বেশি আলো দেখা যাচ্ছে। স্যার তো একটু বলে দিন যে T1 আর T2 এর দেওয়ান করব কোন পরবর্তী কোন এটা 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 T1 আর T2 আসিস কি এই যে আচ্ছা এদিকে দেখো T1 আর T2 এর মধ্যে কোন কোথায় এখানে না এই কোথায় তো সি করে ওটা সিপো এই তো দোয়াই তো আছে। আমি এটা বুঝতেছিলাম না। আচ্ছা বুঝছো এখন কারে বুঝছো একটু একটু না আস্তে আস্তে আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলছি এটা কি মুছবো জি স্যার। রিসার্চ মোশন কি হলো ওকে আমরা এখন চলে যাবো 3 এর 4 নম্বর অঙ্কে 3 এর 4 3 এর যদি 2 আর 3 ইম্পর্টেন্ট হয় করবো 3 এর 2 আর 3 ইম্পর্টেন্ট আছে করবো না স্যার অবশ্যই করব 3 করে মধ্যে করব 2 পারবে না 3 তো আরো সহজ না, 3 এর সংখ্যা দেয়া আছে দুই তো মেলা মোটে আছে। 2 বেলা করে আসছে দেখেন লাগানো নাই স্যার এই জায়গা মেলা মোটে। এখানে প্রশ্ন 10 টা 14, 10, 11, এর 16, 3 এর 2 জি স্যার ওইটা তোমার 2 আর এটা 2 এক না ওটা তো কি আমি করতে আচ্ছা ওই 3 এর ওটা 4 নম্বরে আছে তুমি যেটা বললা ওটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে তাহলে আমি একবারে 4 এ যাচ্ছি 3 এর 4 এটা বুঝলাম স্যার 3 এর 3। 3 এর 3 এখানে 3 এর 3 যেটা তোমার বই ওইটাই বোর্ডে আসছে সেটা করবেন কোন না? 3 এর 4ই করবেন। ট্রাই করে দেখো যদি না পারো তাহলে করে দেবো একই রকম অঙ্ক। ওকে এরপরে দেখো 3 এর 4 3 এর 4 কি বলা আছে এটা দরজাটা একটু লাগে তো আলোটা ওখানে একবার ইয়ে হয়ে গেল ব্লক হয়ে গেল আর একটু লাগে তো একেবারে দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেল জানলা খুললে মনে ঠিক হবে আচ্ছা তারা কি আর করা মজা না এদিকে দলে টলে কি সাদা হয় মোটামুটি আছে হয় স্যার। আচ্ছা ঠিক আছে 3 এর 4 নম্বর আমরা দেখি হ্যাঁ এই যে সেই হবে এটা মানে ফ্ল্যাশটা হচ্ছে ওটা হাইড করা 3 এর 4 দেখো তাহলে কি বলা আছে একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে দুটি বিন্দুতে একই আনুভূমিক রেখায় এই যে একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে এটা এ বিন্দু এটা বি বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব কত সি সি একক দূরত্বে আমি সি একক দূরত্বে দুটি বিন্দুতে এল দীর্ঘ এল একক দীর্ঘ একটি সরু রশি বাঁধা আছে আচ্ছা ঠিক আছে এল একক দীর্ঘ একটি সরু রশি বাঁধা আছে আচ্ছা রশিতে বাঁধলে তো রশিতে এমন থাকবে নরমালি যেটা দৈর্ঘ্য হচ্ছে কি এল আচ্ছা তারপর এখানে কি বলছে ডাব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ওজনবিহীন আংটি ওই রশির উপর দিয়ে গড়িয়ে চলতে পারে মানে এটার উপরে একটা ডাব্লিউ ওজন বিশিষ্ট আংটি দিয়ে ওজন বিশিষ্ট আংটি সরি আংটিটা ওজনে কিন্তু ডাব্লিউ ওজনে একটা ভর দেয়া হলো যেটা এর উপর দিয়ে গড়িয়ে চলতে পারে গড়িয়ে চলতে কোথায় যা পড়বে মাঝখানে না অবশ্যই মাস একবারে মাঝখানে যা পড়বে কিন্তু এটা তাহলে এটা হবে এইরকম আগেরটার মতো আগেরটা আগেরটার মতোই এখানে লাংটিটা এখানে হলো সি বিন্দু সরি সি বিন্দু এখানে আর এখানে হলো ডাব্লিউ ওজন আগে কেটেন স্যার গোল গোল একটা আংটি কেটে দেবো না ঠিক আছে এখন এই হলো মোটামুটি অবস্থা এখন কি বলছে এখন বলেছে হচ্ছে যে দেখাও যে রশির টান WL আমাকে একটু বলো তো রশির টান কত বলছে LW by 2 root over 2 root over L square minus C square. আচ্ছা তো এই হচ্ছে রশির টান আমাদের প্রমাণ করতে হবে তাই তো এখন 2LW না শুধু LW ঠিক আছে শুরু করে শুধু এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে এখন আমরা আবার দাগ দেব এখানে ডি বিন্দু ক্রিয়েট করব আর পুরো রশির দৈর্ঘ্য ছিল L তাহলে এটা মিডল পজিশনে আসছে এর মান কত L/2 এটার মান কত L/2 এটা হচ্ছে T1
টান আর এটা হলো T2 টান। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, যেহেতু বস্তুটা অবাধে গড়িয়ে পড়তেছে, তার সুবিধা মতো জায়গায় এসে থামবে, সুতরাং দুই পাশে টান সমান হবে। বুঝতে পারছো? এখানে কি হবে, T1 সমান T2 হবে। বস্তুকে যদি তার ইচ্ছা মতো চলার সুযোগ দেওয়া হয়, তাহলে সে মিডিল পজিশনে সমান টান বিস্তার জায়গায় এসে থেমে থাকবে। আচ্ছা, তো এখন আর এই যে সি দেখতে পাচ্ছ না, এই অংশটা হয়ে যাবে c/2, এটা অর্ধেক হয়ে যাবে c/2, এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এডি আর বিডি দুটোই কত হবে, c/2। আমরা কিন্তু পুরোটা বুঝছি। এবার হচ্ছে তিনটা বল T1 T2 আর W সাম্য অবস্থায় আছে, মানে বস্তু স্থির আছে। তাহলে আমরা এখন লামি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন মধ্যবর্তী কোণ বলে নিয়ে নিই, T1 আর হচ্ছে W মধ্যবর্তী কোণ, T1 W মধ্যবর্তী কোণ, এটা না, এটাকে একবার লিখবো পাই মাইনাস এত, ঠিক আছে, পাই মাইনাস এ সি ডি। বুঝছো তো? আগের মতো এখন এই কোণটাকে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এটা। স্যার ওইটা তো এমনি একটা কোণের একটা মান হয়ে যায় না স্যার? হয়, তুমি যেটা বলতেছো সেটাও করা যায়। এখানে আরো হবে সমকোণী ত্রিভুজ করা যাবে, কিন্তু যে অঙ্কটার মধ্যে মিলিয়ে ছিল না, সেই অঙ্কটার মধ্যে হচ্ছে কি তোমার এই মানটা ঝামেলা করবে। এখানে তো তুমি জানো এটা c/2, হ্যাঁ, কিন্তু যদি এটা মিলিয়ে না থাকতো, এরকম থাকতো, এরকম থাকতো, তখন তুমি জানো না এইটুকু কত আর এইটুকু কত জানো না, তখন এইটুকু বের করতে হয়, অঙ্ক বাড়ে। এই জন্য কোনটা এখানে নিয়ে করলে তাড়াতাড়ি হয়। তাহলে এখন কত হবে, পাই মাইনাস পাই/2 মাইনাস a, তাহলে এখানে কত হচ্ছে পাই/2 প্লাস a। আচ্ছা, T1 এবং W মধ্যবর্তী কোণ। এবার হচ্ছে একইভাবে T2 আর W মধ্যবর্তী কোণ কত, T2 আর W মধ্যবর্তী কোণ এটা থেকে যাব এখানে, তাই না, এখানে দেখে নাও পাই/2 প্লাস b। আর T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ কত, c। T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ কত, c। এখন রশ্মির টান বের করতে হবে, T1 বাই sin, এই যে T2 বাই sin আর W বাই sin। এখন T1 বাই sin কত হবে, এই যে পাই/2 প্লাস b। T2 বাই sin কত হবে, T2 বাই sin এই যে পাই/2 প্লাস a, আর এটা হবে sin c। এখন যে কোনো একটা টার্ম বের করলে আমাদের হবে T1 আর T2 তো সমান, তাহলে এখান থেকে আমরা T1 রাখতেছি, T1 আর এটা হলো cos b, আর এখানে W sin c। আচ্ছা, এখান থেকে আমরা T1 এর মান কত পাচ্ছি, W cos b, আর এটা হচ্ছে sin c, এক নম্বর। এখন আবার সেই cos b এবং sin c এর মান বের করতে এমন ভাবে যাতে এটা মিলে। এখন আগের মতই পুরো অঙ্কটা আগের মতই বলতে পারো, আনতে আবার কপি হচ্ছে cos b এত সমান মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার 2ca। এখন abc কোথায় আছে সেটা আগে মার্কিং করি। a কোণের বিপরীত বাহুকে a বলা হবে, এটা হচ্ছে a এর মান, এটা কত a। b কোণের বিপরীত বাহুকে b বলা হবে, এটা b এর মান, আর c এর মান তো c দেয়াই আছে, বুঝছি? আচ্ছা, তাহলে মান বসাই দাও, 2ca, c into a মান কত, l/2, c স্কয়ার মানে ঠিক আছে, l স্কয়ার l/2 তার স্কয়ার, b স্কয়ার হচ্ছে l/2 তার স্কয়ার, গেল। এটা গেল কাটা, 2 গেল কাটা, তাহলে এখানে থাকছে কত, নিচে c এর উপরে আছে c স্কয়ার, হ্যাঁ c একটা c কাটা, তাই না, c বাই l cl, c বাই l শুধু c বাই l। আচ্ছা, এটা হলো cos b এর মান, cos b এর মান, স্যার a sin c সমান টু আর a এরপরে হচ্ছে আমরা কি করব, sin c এর মান, sin c এর মান বের করব না, টু sin এর sin c এর মান এখন আমরা একটু অন্যভাবে বের করি, সেটা হচ্ছে কি sin c মানে কি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার c, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন রুট ওভার মানে এটা ওকে বাহুর মধ্য দিয়ে নিয়ে আসলাম, আগের বেলায় তো ত্রিভুজ ছিল, ত্রিভুজ এখন নাই, বাহুর মধ্য দিয়ে। এখন 1 মাইনাস cos স্কয়ার c মানে কত, c স্কয়ার
a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই 2ab আর তার উপর হচ্ছে হোল স্কয়ার। এর উপরে হোল স্কয়ার। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হবে এখানে ক্যালকুলেশন, তো কিছু করার নেই। sin c এত সমান রুট ওভার, হ্যাঁ 1 মাইনাস মানগুলো বসাই দিই। 2 এর মান হচ্ছে l বাই 2, b এর মান হচ্ছে l বাই 2, 2ab, তারপর a স্কয়ার মানে l বাই 2 তার স্কয়ার প্লাস b স্কয়ার l বাই 2 তারপর স্কয়ার আর c স্কয়ার, আর এর উপর আছে হচ্ছে আবার হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে 1 মাইনাস, এখানে এটাতে কাটা, তাহলে এই জায়গায় l স্কয়ার বাই 2 l স্কয়ার বাই 4 প্লাস l স্কয়ার বাই 4 মাইনাস c স্কয়ার, আর নিচে হচ্ছে l স্কয়ার বাই 2, বুঝছি? তাহলে রুট ওভার। এখন এইখানে আবার আমরা লসাগু নিয়ে নিচ্ছি l স্কয়ার বাই 2, তাহলে এখানে হবে l স্কয়ার বাই 2 মাইনাস এই দুটোর যোগফল কত হয় বলতে পারো? l স্কয়ার বাই 2 হয়ে যায় না, দুটোর যোগফল কত হয়? l স্কয়ার বাই 2 l স্কয়ার বাই l স্কয়ার 2 বাই 2 আর এখানে হবে প্লাস c স্কয়ার বাই c স্কয়ার শুধু, তাই না? c স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল আউট, এটা আর এটা ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে রুট ওভারের মধ্যে c স্কয়ার আর 2 উপরে চলে যাবে 2c স্কয়ার বাই l স্কয়ার, l স্কয়ার, তার মানে রুট 2 c বাই l। এখন এই মানগুলো আমরা কোথায় বসাই দিব? এই জায়গায়, এখানেই বসাই দিই। তাহলে t1 সমান w, c এর মান হচ্ছে c বাই l আর sin c এর মান হচ্ছে রুট 2 c বাই l। কাহিনী কি হলো, উত্তর কি আসতেছে? স্যার এখানে তো স্যার ওই আলা স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটে 30 করেছিল, ওটা কোনো ধরন নেই। ও বুঝে গেল যে ভালো স্কয়ার ধরে দেন স্যার, এই স্কয়ারটা ধরা হয়নি। ধরে দেন স্যার, এসে ধরে দিলে হলো স্যার 1 এর আগ পর্যন্ত ধরা লাগবে, তবে সম্পূর্ণ তো 1 মাইনাস করে দিয়েছিলেন আবার। হ্যাঁ, এই জন্য একটু ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা ঠিক করে দিছি। স্কয়ারটা ধরা হয়নি 1 মাইনাস, তাহলে এখানে হলো l স্কয়ার বাই 2 মাইনাস c স্কয়ার হোল স্কয়ার ডিভাইড বাই l টু দি পাওয়ার 4 বাই 4, এবার স্কয়ার করা হচ্ছে রুট ওভার, আবার লসাগু l টু দি পাওয়ার 4 বাই 4, l টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এখানে কত হবে, এটা হোল স্কয়ার করে দেওয়া যাবে, l টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 2 l স্কয়ার বাই 2 ইনটু c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4। আচ্ছা গেল, তাহলে এখন এটা গেল কাটা, l টু দি পাওয়ার 4 এটা কাটা, আর কি হয় রুটের মধ্যে এখানে এটা প্লাস হয়ে যাবে, এই যে 2 কাটা, তাই না? তাহলে l স্কয়ার c স্কয়ার মাইনাস c টু দি পাওয়ার 4, আর এইখানে একটা কাজ করি, এখানে 4 গুণ করে দিই আর নিচে আছে l টু দি পাওয়ার 4 দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা সর্বোচ্চ কি কমন নিয়ে রাখতে পারি? 4 এর বাইরে নিয়েছিলাম 2, হ্যাঁ, আর c স্কয়ার কমন নিতে পারি না? c স্কয়ার কমন নিলে c হবে রুট ওভার l স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। আচ্ছা, রুট করে রাখলাম, ঠিক আছে? এখন এই মানটা আমরা কি করব, বসে এখানে 2c by 2c root over l square minus c square divided by l square। আচ্ছা, গুণ উল্টাই দেই, wc l গুণ উল্টাই দিলাম l square divided by 2c root over l square minus c square। কাটাকাটি করা যাক, c c কাটা, l কাটা, তাহলে কি প্রমাণ হয়? হ্যাঁ, হচ্ছে WL divided by 2 root over L square minus C square, L square minus C square, কি দেখা যাচ্ছে? জি স্যার। ব্যাস, অঙ্ক একেবারে সহজ, কঠিনের কিছু নেই, শুধু ক্যালকুলেশনটা দেখানোর জন্য অঙ্কটা করা, যে সাইন কে কিভাবে ম্যানেজ করব, কনসেপ্টটা তো পারি, বুঝছো? এগুলি করে রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করে লিখবে। হ্যাঁ হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড রাইট সাইড থেকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার হ্যাঁ। ভিডিওটি কবে দিবেন? ভিডিও তো দেওয়া হচ্ছেই, মানে কন্টিনিউয়াস ক্লাস চলতেছে।
মানে তো সামনের শুক্রবারে ইউটিউবে তো দেন না এখন। ইউটিউবে দেওয়া হবে। ওটাই আচ্ছা আমরা আগাই, হ্যাঁ। এরপরে আমরা করব হচ্ছে 3-এর 6 নম্বর, 3-এর 6 যেটা অনেকবার বলে আসছে। বুঝলাম কিন্তু ওকে। 3-এর 6 নম্বর এটা কি আছে? 3-এর 6 PQ বলদ্বয় যথাক্রমে একটি নত সমতলের দৈর্ঘ্য এবং ভূমি সমতলে থেকে প্রত্যেকেই এককভাবে, তোমরা কি কোশ্চেনটা দেখতেছো? মানে কোণে আছে, একটা অ্যাঙ্গেলে আছে। আবার লক্ষ্য করো, ঠিক আছে এবার? আচ্ছা এটা হচ্ছে অ্যাঙ্গেলে আছে, 3-এর 6 হ্যাঁ কাটে দেওয়ার আমাদের পরিষদ আগে এগুলো হলো আলো বাড়াইতে হবে না, এটা তো ঠিক আছে। আচ্ছা তো কি বলতেছিলাম, PQ বলদ্বয় যথাক্রমে একটি নত সমতলে, মানে একটা অ্যাঙ্গেল আছে এরকম একটা সমতলের দৈর্ঘ্য এবং ভূমির সমতলের থেকে প্রত্যেকেই এককভাবে, এই কথাটা নিচে আন্ডারলাইন করো, প্রত্যেকেই এককভাবে মসৃণ তলের উপরস্থ ডাব্লু ওজনের বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করতে হবে এরকম P1/P² - 1/Q² সমান W²। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমি এগুলোকে আঁকতেছি। নত সমতলের দৈর্ঘ্য কি? এই যে পুরো জিনিসটার ল্যাঙ্গুয়েজটাই প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম না। এই হলো একটা, এইখানে কোনো বস্তুকে ধরে রাখা হয়েছে, বস্তু এই এখন এখানে কোনো বস্তু ধরে রাখার জন্য কি করা হয়েছে, এদিক দিয়ে একটা রশি বেঁধে টেনে ধরে রাখা হয়েছে। তাহলে বস্তুর একটা ওজন আছে, সেটা নিচ বরাবর ক্রিয়া করতেছে, আর এটা হচ্ছে দুটো তল, একটা তল, ঠিক আছে? আচ্ছা তো এই বলটাকে বলা হচ্ছে পি বল। পি বল এটা টেনে ধরে রাখছে বস্তুটাকে এককভাবে, বলছে মানে পি বল আলাদা এবং পি বল আলাদাভাবে ধরে রাখছে। পি বল কিভাবে ধরছে, ওই একই অ্যাঙ্গেলে আছে তলটা, বস্তু একই, কিন্তু এখন এই তলের এখানে ছিদ্র করে এখান দিয়ে রশি বেঁধে ধরে রাখা হয়েছে, এটা কি বল, এটা হলো তলের সমান্তরালে আছে, আর তার ওজন নিচে ডাব্লু ক্রিয়া করবে, এটা ঠিক আছে। ও বিন্দু অ্যাঙ্গেলও ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস বুঝো, এককভাবে বলাতে দুটো চিত্র ভিন্ন হয়ে গেল, পি এর জন্য আলাদা, কিউ এর জন্য আলাদা, ঠিক আছে? ওকে, এখন ডাব্লু ওজনের বস্তু ধরে রাখতে পারে, আমাদের দেখাইতে বলছে 1/P² 1/Q² সমান 1/W²। এটা অথবা পরে আরেকটা দুটো দেখাইতে বলছে, সেটা হলো W সমান PQ √Q² - P²। তো যেটাই বলুক আমাদের দেখাইতে, আমরা P এর মান আর Q এর মান বের করে বসাই দেব। প্রথমটা উত্তর করতে হলে লেফট সাইডে বসাবো, দ্বিতীয়টা উত্তর করতে হলে রাইট সাইডে বসাবো, তার মানে P এর মান আর Q এর মান। এখন এই জায়গাটার মধ্যে আমাদের আরো কিছু এক্সট্রা ড্রয়িং করতে হবে, সেটা হচ্ছে কি, বস্তুটা পি বল দ্বারা ঝুলে আছে বুঝলাম তলের উপরে, ডাব্লু ওজন নিচে নিচে ক্রিয়া করতেছে, এটা বুঝলাম। এখন কোশ্চেন, বস্তুটা তলের মধ্যে গেঁথে যাচ্ছে না, ঢুকে যাচ্ছে না, তার মানে কি, তলটা বস্তুটার উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, ততটাই যতটা বস্তুটা তলের উপরে দিচ্ছে। আমরা ফ্লোরের মধ্যে ঢুকে যাচ্ছি না, তার মানে ফ্লোর আমাদেরকে সমান বলে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই জন্য এই ঘটনাটা সেম এখানে হবে, প্রতিক্রিয়াকে দিতে হবে। এটার প্রতিক্রিয়া আর, এটার প্রতিক্রিয়া ধরলাম হচ্ছে আর প্রাইম 90 ডিগ্রি হবে স্যার, 90 ডিগ্রি, তলের বরাবর 90 ডিগ্রি বরাবর। এখন প্রতিক্রিয়া বলটা আমরা কখন হিসাব করব, যখন আমাদের তিনটা বল কাভার হবে না। এই ক্ষেত্রে এক বল, দুই বল, তৃতীয় বল নাই, লাগি সূত্র করতে পারতেছিলাম না, এই ক্ষেত্রেও তাই। এখন বুঝতে পারছো, মানে ওই বল কিন্তু এক্সিস্ট করে, করে না আমরা জোর করে ধরছি তা কিন্তু না, এক্সিস্ট করে। এখন তো স্যার বুঝতে পারছি, এখন তিনটা বল দিয়েছে, এখন আমাদের এদের মধ্যবর্তী কোণ বের করে লাগি সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে এই কোণকে আমরা ধরলাম আলফা, এটা আলফা হবে। আচ্ছা এটা যদি হয় আলফা, এইটা হলো 90 ডিগ্রি, এইটুকু কথা আমাকে বলো,
90 মাইনাস আলফা বুঝছো এই দুটো যোগ করলে 90 হতে হবে এখানে কিন্তু একই কথা এটাও 90 ডিগ্রি এটা কত 90 মাইনাস আলফা 90 ডিগ্রি মাইনাস আলফা আচ্ছা ঠিক আছে একই ঘটনা এটা হলো প্রথম চিত্র এটা হলো দ্বিতীয় চিত্র ঠিক আছে আসলে দুটো সমান্তরালে থাকে সমান্তরালে বলতে হচ্ছে বল পি বলটা হচ্ছে ভূমি সমান্তরালে আছে আর পি বলটা হচ্ছে এই তলের সমান্তরালে আছে বুঝতে পারছো এই হলো ব্যাপার আচ্ছা এবার আসো আমরা কোণ সংগ্রহ করি এই যে প্রথম ক্ষেত্রে আমরা এই যে আমরা কোণ সংগ্রহ করব এই জায়গাটায় তাই না এই জায়গা থেকে কোণ সংগ্রহ করব না হ্যাঁ যেখান থেকে আমরা কোণ সংগ্রহ করব সেখানে আগে একটা অনুভূমিক রেখা ধরব যেটা হচ্ছে ভূমি সমান্তরাল সব সময় বিন্দু এই অনুভূমিক একটা রেখা চিন্তা করবা এখানে যে কোণ হচ্ছে এখানে কিন্তু সেই একই কোণ আর এখানে অনুভূমিক আছে সুতরাং কোনো প্রবলেম নেই এটা বল সেম একটা অবস্থার উদাহরণে দেয়া হ্যাঁ ওকে এবার কোণ সংগ্রহ করো P এবং R এর মধ্যবর্তী কোণ কত P এবং R এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত 90 ডিগ্রি পি আর P এবং R এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি এবার P এবং W এর মধ্যবর্তী কোণ কত হিসাব করে বলো তো পি P আর W P এবং W মধ্যবর্তী কোণ কত 90 প্লাস 90 প্লাস আলফা 90 প্লাস আলফা দেখো অনুভূমিক রেখা ধরতে কত সুবিধা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে R এবং W মধ্যবর্তী কোণ R এবং W মধ্যবর্তী কোণ কত এই যে 90 প্লাস 90 প্লাস আলফা হ্যাঁ a2 প্লাস a2 না 5/2 প্লাস 5/2 তাহলে 90 প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা তার মানে পাই মাইনাস আলফা আচ্ছা আমাদের কোণ বের করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা মান নিব দেখো একটা জিনিস প্রমাণের মধ্যে p q w কি আছে p q w আমরা যেটা এই প্রতিক্রিয়া বলটা নিয়েছি এই প্রতিক্রিয়া বল যদি কোশ্চেনের মধ্যে বলে দেয় যে প্রতিক্রিয়া বল r এবং r দিয়ে প্রমাণ থাকে তাহলে আমরা r কাউন্টে নিব নালে ওটা লেখা না লেখা সমান কথা তাহলে এটা r নাই তাহলে p বাই sin আর w বাই sin r নেওয়ার কোনো দরকার নাই বোঝা গেল আর p বাই কত হবে p বাই কত হবে এটা হবে পাই মাইনাস আলফা এবার w বাই কত হবে w বাই পাই বাই 2 আচ্ছা ঠিক আছে তাহলে এখন p এর মান এখান থেকে বের করো এটা কত হয়ে যাবে w এটা কত হবে w এটার মান কত sin আলফা নিচে এটার মান কত 1 বাই 1 আর দিলাম না গেল প্রথম ক্ষেত্রে p এর মান আমরা পেয়ে গেছি এবার দ্বিতীয় ক্ষেত্রে চলো দ্বিতীয় ক্ষেত্রে আমরা q এর মান বের করব দ্বিতীয় ক্ষেত্রে আমরা কোণ বের করি প্রথমে হচ্ছে r ড্যাশ এবং q এর মধ্যবর্তী কোণ আমাকে বলো r ড্যাশ এবং q এর মধ্যবর্তী কোণ কত r ড্যাশ এবং q আলফা প্লাস পাই বাই 2 প্লাস আলফা ওকে ফাইন এবার হচ্ছে q এবং w এর মধ্যবর্তী কোণ কি বলতে পারবে 90 ডিগ্রি পাই বাই 2 এরপর হচ্ছে w এবং r প্রাইম এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা ছিল 5/2 প্লাস 5/2 মাইনাস আলফা হ্যাঁ এই যে এখানে পাই বাই 2 মাইনাস তাহলে এই যে 90 প্লাস 5/2 90 মাইনাস আলফা আলফা মানে 180 মাইনাস আলফা একই ঘটনা এখন আমরা নেব q এবং w আর কোনো কাজ এখানে নাই তাহলে q ডিভাইডেড বাই w ডিভাইডেড বাই sin এই যে sin আর q বাই sin কত হবে পাই মাইনাস আলফা এবং w বাই কত হবে পাই বাই 2 প্লাস আলফা এই তো আচ্ছা ঠিক আছে এখান থেকে কার মান বের করব আমরা q এর মান এটা হলো sin আলফা এটার মান কত sin আলফা আর এটা কত cos আলফা রাইট তার মানে w q সমান হচ্ছে আমাদের কত হচ্ছে w tan আলফা এখন p এর মান পাইছি q এর মান পাইছি এটা যদি প্রমাণ করতে বলে লেফট সাইডে বসাবো এটা প্রমাণ করতে বলে রাইট সাইডে বসাবো কোনো ব্যাপার না হয়ে যাবে তাহলে আমি কোনটা দেখাবো প্রথমটা দেখাচ্ছি সুতরাং লেফট সাইড 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার 1/p স্কয়ার মানে কত w স্কয়ার sin স্কয়ার w স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 1/q স্কয়ার w স্কয়ার tan স্কয়ার আলফা 1/w স্কয়ার তাহলে এখানে কত হবে cosec স্কয়ার তাই না মাইনাস cot স্কয়ার আলফা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে কত 1 সমান রাইট সাইড গ্রুপ
হ্যাঁ চিত্রটাই তো হার্ড ছিল। চিত্রটাই তো হবে। চিত্র তো মেইন এখানে, অঙ্কের মেইনটাই তো চিত্র। চিত্র যদি বুঝতে পারো অঙ্ক কোনো ব্যাপারই না। স্যার এসে ওকে, তারপরে আমরা দেখি আচ্ছা পড়া আছে? পড়া আছে। আচ্ছা ঠিক আছে, অনেক আছে স্যার ওদের নেই। আমরা তাড়াতাড়ি আসি। তো এখানে 3-6 কি বলছে, একটা তল ভূমিতল এরকম থাকবে, আর একটু নিচে একটু বড় করে ভূমিতল এরকম থাকবে, তার উপরে দুইটা সমতল অ্যাঙ্গেল করে আছে, আলফা এই পাশে হলো বিটা, তার উপরে একটা গোলক, তার উপরে একটা গোলক স্থির অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখন গোলক দ্বারা তলের উপর প্রযুক্ত চাপ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন গোলকের মিডল পয়েন্ট ধরো এখানে, এখান থেকে আর এটা মেবি এদিকে টাচ করবে, হ্যাঁ, আর এটা মেবি এদিকে টাচ করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক অঙ্কনটা মোটামুটি হয়েছে। তাহলে এখন এর প্রতিক্রিয়া বল আর ক্রিয়া বল সমান হবে এই, আর এখান থেকে থাকবে এই, এটা পি বল ধরলাম, এটা কিউ বল ধরলাম, আর গোলকের অবশ্যই একটা ওজন থাকবে ডাব্লু, আর ডাব্লু ওজনটা এখান দিয়ে যাবে না, কারণ আলফা বিটা সমান না। যেদিকে কোনটা বেশি সূক্ষ্ম সেদিকে হেলে পড়ে, যেদিকে বেশি নিচা সেদিকে হেলে পড়বে, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি। এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট ধরে নাও। তাহলে এখন কথা হচ্ছে যে এই কোণগুলো আমাদের এখানে পরিমাপ করতে হবে, কারণ হচ্ছে পি কিউ ডাব্লিউ হচ্ছে সাম্য অবস্থায় আছে, কারণ বস্তুটা স্থির হয়ে গেছে। তাহলে আমি সূত্র সাপোর্ট করবে, এখন মধ্যবর্তী কোণগুলো লাগবে। তাহলে এদিকে দেখো, এদিকে আলফা যদি হয় তাহলে এইখানে আমাদের একটা ভূমির সমান্তরাল রেখা আঁকতে হবে, যাতে আমরা কোণ বের করতে পারি। এখন দেখো, এইটা আলফা হইলে এটা কত? আলফা শিওর, তাই না? আর এইটা কিন্তু 90 ডিগ্রি ছিল, এইটা কিন্তু কি ছিল? 90। তার মানে এইটুকু আবার কত? আলফা। আচ্ছা, তাহলে এটা আবার 90, তাহলে এই দুটো যোগফল আবার কত হতে হবে? তাহলে এটা হবে আলফা, যাতে এই দুটো যোগফল আবার 90 হয়। একই কথা এখানে আবার কানেক্ট করলাম, এটা তাহলে বি কোণ, অবশ্যই একান্তর কোণ, কারণ ভূমি সমান্তরাল রেখা, এটা ভূমি সমান্তরাল একান্তর কোণ হিসেবে সমান। তারপরে এইখানে আবার 90 ডিগ্রি, তাই না? তার মানে এটি কত? 90 মাইনাস বিটা, পাই/2 মাইনাস বিটা। তাহলে এটা যদি আবার 90 হয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে বিটা, আর এটা বিটা হলে এটাও বিটা, বিপ্রতীপ কোণ। এটা আলফা হলে এই পাশেরটা আলফা, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ বের করা হয়ে গেছে। এখন আমরা এগুলো লিখে ফেলি। পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? পি এবং ডাব্লিউ, পি এবং ডাব্লিউ আমরা এইটুক চাচ্ছি, পি এবং ডাব্লিউ এইটুক চাচ্ছি, এইটুক। এটা হলো 180 মাইনাস বিটা, পাই মাইনাস বিটা। তাহলে কিউ এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ, কিউ এবং ডাব্লিউ এটার মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস আলফা হবে। একইভাবে পাই মাইনাস আলফা। এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস বিটা। আচ্ছা ঠিক আছে, পি আর ডাব্লিউ না, পাই মাইনাস বিটা, এই যে উপরে যাবে। তুমি দেখো এই যে এইটুক বুঝছো? এইটুক কি 180 হইতে পারতেছে না, কারণ বিটা নাই, তাহলে পাই মাইনাস বিটা। তুমি নিচের দিকে যাচ্ছিলা, নিচের দিকে হবে না, নিচের দিকে তো পুরাটা নাই। আচ্ছা, তাহলে এখন পি বাই কত হবে? পি বাই সাইন, কিউ বাই সাইন, ডাব্লিউ বাই সাইন। পি বাই সাইন কত? পি এর নিচে কত হবে? এটা বোঝা যাচ্ছে? পাই মাইনাস আলফা। কিউ বাই কোনটা হবে? পাই মাইনাস বিটা। আর ডাব্লিউ বাই কত হবে? আলফা প্লাস বিটা। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এখন আমাদের মান বের করতে হবে। পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, ডাব্লিউ বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে,
এবার পি এর মান কত বলো তো? যদি আমরা এইটা আর এটা সংগ্রহ করি তাহলে পি এর মান কত? সাইন ডাব্লিউ আলফা সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা কিউ এর মান কত? ডাব্লিউ সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা এই পর্যন্ত কি আমরা বুঝছি? সিম্পল, এটাই শুধু পি আর কিউ এর মান বের করতে বলছে, কোনো কিছু প্রমাণ চাইনি। খুবই সহজ, খালি চিত্রটাই একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। চিত্র হ্যাঁ এটাই দেখো। ওকে আমরা এখন কি যেন করব? অঙ্কটা গেল কই এবার? এই সোলেমান দিছে না? হ্যাঁ 17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতা, এটা হচ্ছে কত নম্বর? 8 নম্বর না? 3 এর 8। আচ্ছা আগেটা ছিল পুরান বইয়ের নাম্বার, এখন হলো নতুন বইয়ের নাম্বার 3 এর 8। সুতাটা হচ্ছে 17 সেন্টিমিটার দীর্ঘ। আচ্ছা একটা সুতা, এটা 8B চলতেছে স্থিতিবিদ্যা না? হ্যাঁ তাহলে এইখানে ধরো একটা বিন্দু এ আছে, এখানে একটা বিন্দু বি আছে। নরমালি সুতাটা যদি এইভাবে বেঁধে দেওয়া যায় এরকম ঝুলে থাকবে 17 সেন্টিমিটার সুতা। কিন্তু এখন কি করা হয়েছে, সুতাটা হচ্ছে 17 সেন্টিমিটার। আর কত দূরে এ আর বি বিন্দু দূরত্ব কত দেয়া আছে? 13। তাহলে এ থেকে বি দূরত্ব দেয়া আছে 13 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে 17 সেন্টিমিটারে কি বলছে? সুতার প্রথম 5 সেন্টিমিটারে, তাই না? এদিকে যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এদিকে কত? 12। আচ্ছা এইখানে কয় কেজি ওজন ঝুলানো হয়েছে? ডাব্লিউ সমান কেজি তো মনে হয়, এটা হলো সি পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, এই হলো মোটামুটি অবস্থা, এই অবস্থা না? এখন এখান থেকে আমাদের এই T1 আর এটা হলো T2, সেটাই তো। এখান থেকে একটা লম্ব টানা হবে, এটা হলো ডি পয়েন্ট, তাই না? ওকে হ্যাঁ করবে। ওকে এটা করে ফেলবা, এই যাবো। তারপরে কত নম্বর অঙ্ক? এরপরে হচ্ছে 9 নম্বর। এ সি বি সুতার দুই প্রান্ত এ ও বি বিন্দুতে আবদ্ধ, সি বিন্দুতে ডাব্লিউ ওজন দ্বারা সাম্যাবস্থায় আছে। আচ্ছা আমি চিত্র আঁকি, তারপর তোমরা বললো যদি পারো তাহলে পারলে। আচ্ছা আমি এঁকে দিই, তোমরা আইডিয়া নিয়ে বাসায় জানিয়ে যায় তো আগে না দেখি। তাহলে এ সি বি, তাই না? ওকে এই পাশে হলো এ আর সি নিচে, এদিকে হলো বি। আর সি বিন্দুতে হচ্ছে ডাব্লিউ ওজন সাম্যাবস্থায় আছে, ওই একই চিত্র কিন্তু না মুছলে পারতাম। সি বিন্দুতে ডাব্লিউ ওজন দ্বারা সাম্যাবস্থায় রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে বলতেছে সি এ বি এত সমান 75 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এত সমান 75 ডিগ্রি বুঝলাম। তারপরে বলতেছে সিবি অংশের টান, এটা T2 এত সমান 10.36 নিউটন। না ওইদিকে হবে, এই সুতা এইদিকে, এইদিকে টানছে, এটা নিচের দিকে দেখো। আচ্ছা এটা হলো টান T1, ঠিক আছে ওকে। আচ্ছা আমার মনে হয় আমি অন্য অঙ্কের কিছু একটা নিয়ে ফেলছি, না ঠিকই আছে। সিবি অংশে টান, এখন বলছে ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে। ওকে ডাব্লিউ এর মান নির্ণয় করা তো কোনো ব্যাপারই না। প্রথমে আমাদের একটা উলম্ব রেখা টানতে হবে যেটা ডি বিন্দু ছেদ করে সব সময়। তাহলে এখানে আমাদের সুবিধা হবে কি, এটা 75 ডিগ্রি হলে এখানে তো 90 ডিগ্রি আছে, এটা শিওর। তাহলে এটা কত ডিগ্রি বলো তো? 180 মাইনাস 90 প্লাস 75, তাহলে না কিভাবে 5 ডিগ্রি? 90 মাইনাস 75 তাহলে কত হয়? 5 আর হলো হ্যাঁ 15 ডিগ্রি। তাহলে এটা হলো
15 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো, এটা 15 ডিগ্রি, আর এইখানে আর কি বলা আছে, আর কি কিছু বলা আছে? 15 ডিগ্রি তো আমরা বুঝলাই বসে। আচ্ছা, এসিবি সি বিন্দুতে সাম্য অবস্থায় আছে, আর এত সমান 75 ডিগ্রি। আর তো কিছু বলা নেই, সমকোণী কিন্তু কিচ্ছু বলা নেই। হ্যাঁ, আর একটা ইনফরমেশন লাগে তো, কারণ এই যে এই পাশের কোনটা দরকার? সারাই করেন তো, ধরে করেন, দেখেন যেহেতু টি টু টাইপে আছে না, আমার মনে হয় সি কোণ 90 ডিগ্রি, ওইটা 90 হতে পারে, সি কোণ সমকোণ হতে পারে, কোণ ছাড়া হবে না, বুঝছো? ইনফরমেশন ঘাটতি আছে। তোমরা একটু বোর্ডে যা দেখো তো, বোর্ডে কত সালে আসছে এটা? বোর্ডে ওই চিত্র দেওয়া থাকে তো, আছে নাকি বই? নাই মনে হয় না, এই বই তো সৃজনশীল নাই। আর 19 তো থাকার মনে কথা, থাকতে পারে 19, তাই না? হ্যাঁ 19 থাকতে পারে, আমি দেখতেছি, তাও ইনফরমেশন একটা ঘাটতি আছে। 19 সালের কোশ্চেন থাকতে পারে, 17 আছে, তারপরে বই অনেক পুরানো, 19 তো নাই, 17ই আছে, খালি 17 18 আছে। আচ্ছা, আরেকবার একটু চিন্তা করে দেখি। এখানে হচ্ছে এসিবি এ ও বি বিন্দু প্রান্ত বিন্দু আবদ্ধ, সি বিন্দুতে ডাব্লু ওজন ঝোলানো আছে, সি এ বি সমান 75 ডিগ্রি, আর হচ্ছে সিবি অংশের টান এত, 10 পয়েন্ট এত, ডাব্লু এর মান কত? আমার তো আরেকটা কোণ দরকার এখানে, এই পাশেরটা দরকার, কারণ ডিসিবি, হ্যাঁ এই যেটা লাগবে। আপনি স্যার ডি এবং ডাব্লিউ এর লম্বাটা আঁকতে দিলেন, ওটা কি স্যার টি এবং টি দুটো অর্ধেক ভাবে করছেন? যদি এই দুইটা রেখা সমান হয় তাহলে হবে মাঝখান দিয়ে, কিন্তু T1 T2 যে সমান তাও তো বলেনি। আমার কথা বুঝছো? যদি T1 T2 সমান হয়, চিত্র যদি এমন থাকে, আমার যতদূর হ্যাঁ মনে পড়ছে, এই অঙ্কটা আমরা চিত্র দেখে পরে সমান নিয়েই করছি, এটা সমান দিয়েই করা লাগবে। তাহলে মনে করো দুই পাশে 15 15 30 ডিগ্রি, এই যে বুঝছো, এরকম তো সমান ধরেই করা লাগবে, আমার খেয়াল হয়েছে মাত্র। আচ্ছা, সমান ধরেই করি, তাহলে এখানে এই পাশে 15 হলে এই পাশে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন T1 এবং W এর মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস 15, তার মানে হলো 165 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে হ্যাঁ T2 এবং W এর মধ্যবর্তী কোণ কত? 165 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তো এখন T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। তাহলে এখন sin T1 বাই T2 বাই W। আচ্ছা, তাহলে T1 এর নিচে হবে sin 165, তাই না? T2 এর নিচে কত হবে? sin 165, আর W এর নিচে হবে sin 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই দুটো নেব, T2 এর ভ্যালু দেয়া আছে আর W ভ্যালু লাগবে, তাহলে W সমান হচ্ছে কত? W সমান হচ্ছে T2 এত ইনটু sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 165 ডিগ্রি। T2 এর মান কত দেয়া আছে? 10.36, sin 30 মান হচ্ছে হাফ, আর sin 165 মান ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরে কত হয় দেখো তো? আরে শুধু sin 165 দেখেন, আরে সব কিছু 165 কত হয় দেখো তো? মোট অ্যান্সার আছে 20.01, একবারে 20.01 এত নিউটন। এখন যদি এমন হয় তাহলে ঠিক আছে, তাছাড়া শুরু করতেছি স্থিতিবিদ্যা 8-এর চ্যাপ্টার। আচ্ছা, আমরা অঙ্ক করতেছি হচ্ছে 4-এর 1,
সবাই কোশ্চেনটা এটা পড়ো, বই আছে না ওখান থেকে কোশ্চেন পড়ো। এখানে বলতেছে ভূমির সাথে আলফা কোণে আনত একটি সুষম তলের উপরে স্থাপিত একটি বস্তুকে তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল P1 এবং আনুভূমিক বল P2 দ্বারা মিলিতভাবে তলের উপর সুস্থিত রক্ষা করে। আলফা P1 P2 প্রত্যেকের মান অর্ধেক হলেও তলের উপর সুস্থিত থাকে। প্রমাণ করতে হবে P1 P2 অনুপাত হচ্ছে এত। আচ্ছা, এই যে কোণের মান অর্ধেক বলতে কি বোঝায়? হ্যাঁ কোণের মান যে অর্ধেক, ওটা দ্বিতীয় কেস। ফার্স্ট কেসে আমাদের একটা থাকবে, সেকেন্ড কেসে আর একটা, ওগুলো সব অর্ধেক করবো পরে। আচ্ছা, প্রথমে আমরা প্রথম চিত্র আঁকি। এটা হলো আমাদের, এখানে ধরো আলফা কোণে আছে, হ্যাঁ, এইখানে কোনো একটা বস্তুকে রাখা হয়েছে, বস্তু তলের উপর থাকতেছে। তাহলে বস্তুর এদিকে P1 বল আর তলটাকে ধরো ফুটো করে নিয়ে এখান দিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, এইভাবে এই বস্তুটাকে স্থির রাখা হয়েছে। আচ্ছা, তাহলে বস্তুর একটা ওজন অবশ্যই ছিল, সেটা নিচের দিকে লম্বভাবে ক্রিয়া করবে ডাব্লিউ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা ও বিন্দু ধরলাম, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু আর এটা হলো সি পয়েন্ট। আচ্ছা, সি বিন্দু, ঠিক আছে, আমরা এইদিকে দিচ্ছি। তো এখন এই অবস্থায় বস্তুটা যখন সুস্থিত থাকে, বস্তুর উপর ক্রিয়ারত বল কয়টা? একটা হচ্ছে তার ওজন, যেটা নিচের দিকে ক্রিয়া করে, দ্বিতীয়টা এই বল, তৃতীয়টা এই বল। কিন্তু এছাড়াও বস্তুটা তলের মধ্যে গেঁথে যাচ্ছে না, তার মানে তলটাকে অপোজিট একটা ডাইরেকশনে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এইখানে প্রতিক্রিয়া একটা বল R1। এই হলো কেস 1, প্রথম কেস। তাহলে বস্তুটা সুস্থিত আছে। দ্বিতীয় কেসের ব্যাপারটা কি হবে? দ্বিতীয় কেস কোনটা অর্ধেক হয়ে যাবে? এখানে হবে α/2 আর বস্তুটা এখানে ছিল এখানেই থাকবে, সেম বস্তু, ওজনটা সেম হবে, ওজনটা সেম হবে, কিন্তু তলটা এখন হেলে আছে। বস্তুটা আগের মতো ধরে রাখতে অত শক্তির দরকার নেই, কম শক্তি দরকার। হ্যাঁ, এখানে ওরা বলে দিছে P1/2 বল লাগে, আর এদিক দিয়ে লাগে হচ্ছে P2/2 বল। আর বস্তুর প্রতিক্রিয়া বল কিন্তু আগের মতো সেম থাকবে না, এটা চেঞ্জ হবে। তো প্রতিক্রিয়া বলের কথা তো অর্ধেক বসিয়ে বলেন না, আমরা অর্ধেক তো দেইনি, এটা R1 R2 চেঞ্জ করে দিছি, R1 R2। এখন এই হলো দুটা কেস, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র। ও এ, এটা হচ্ছে বি। এই দুটা ক্ষেত্রে এরকম আছে। আমাদের প্রমাণের বিষয় হচ্ছে কি? প্রমাণের বিষয় হচ্ছে P1:P2 এত সমান হচ্ছে 2 cos স্কয়ার α/4 1। এটা হলো প্রমাণের বিষয়, ঠিক আছে। তাহলে এখন কিভাবে করব দেখি। এখানে আমরা বলগুলোকে কাউন্ট করতে পারি, α/4 বলগুলো কাউন্ট করতে পারি। এখানে এই বিন্দুতে 4টা বল আছে, 1 2 3 4টা। লামির সূত্র তো হবে না, লামির সূত্র হচ্ছে 3টা বল থাকলে হয়। কয়টা বল থাকলে? 3টা। একটা বল বাদ দিয়ে আমরা করতেই পারি, কিন্তু লামির সূত্র হবে না, কারণ একটা বল তো ইগনোর করা যাচ্ছে না। লামির সূত্রে 3টা বলই কার্যরত থাকবে, এর বাইরে কোনো বল থাকবে না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আর cos θ আর sin θ, তার মানে লম্বাংশের সূত্র ইউজ করতে হবে। একাধিক বলের সংখ্যা যদি 3 এর অধিক হয়, তাহলে আমরা কি করব? তখন লম্বাংশের সূত্র ইউজ করব। তাহলে এইখানে যে জিনিসটা চাইছে তার জন্য আমাদের কাজটা শুরু করে দিচ্ছি। দেখো, এই প্রথম চিত্র হতে, প্রথম চিত্র, তাহলে P1 বরাবর ধরতেছি, P2 বরাবর ধরলেও হইতো, P1 বরাবর। আচ্ছা, P1 বরাবর লব্ধি হলো 0, তাই না? বস্তু স্থির আছে। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম, আর cos θ এত সমান P1 cos θ1 P2 cos θ2, এরকম চলতে থাকবে। যতগুলা বল আছে জয়েন করে দিতে হবে। এবং অনুভূমিক উলম্বটা এরকম, অনুভূমিকটা তো লিখলাম sin θ1 P2 sin θ2, এরকম। হ্যাঁ, দেওয়া যাবে। আমি জাস্ট সূত্রের ফরম্যাটটা দেখাইলাম। এখন আমরা কাজটা শুরু করব। আমরা P1 বরাবর নিচ্ছি, এই বরাবর। প্রথমে হচ্ছে লব্ধি 0, এই পাশটা কত?
0 কেন 0 বস্তু সাম্য অবস্থায় আছে তাই আচ্ছা তাহলে p1 cos 0 cos 0 p1 এর সাথে p1 এর কোণ কত 0 ডিগ্রি ঠিক আছে এখানে যদি আলফা হয় তাহলে এখানে তো আলফা হবে এটা তো বুঝছি এটা 90 ডিগ্রি তাই না আচ্ছা ঠিক আছে আর এটা কত এগুলো বের করে রাখি কাজে লাগবে না এটা কত দেখো এটা তো 90 এই দুটো যোগ করলে 90 হতে হবে তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আলফা এই দুটো যোগ করলে 90 হবে আর এটা 90 এই যে এটা আলফা এটা 90 গেল এটা কত এই ত্রিভুজের মধ্যে এইটা এটা এটা যোগ করলে 180 হতে হবে এটা বাদ দাও এটা তো 90 এই দুটো যোগ করলে 90 হতে হবে আচ্ছা এখানে কি হবে তাহলে এটা আলফা বাই 2 এটা 90 এটা কত হবে 90 মাইনাস আলফা বাই 2 কারণ আলফা বাই 2 দিয়ে আছে আচ্ছা আর এই যে এখানে 90 আছে ঠিক আছে তাহলে p1 বরাবর p1 নিলাম এবার p2 নাও p2 cos p1 এবং p2 এর মধ্যবর্তী কোণ কত আলফা তারপরে w নিই w নিলে কত হবে w cos পাই বাই 2 মাইনাস আলফা কেন আমার তো p1 এবং w এর মধ্যবর্তী কোণ দরকার 90 প্লাস আলফা 90 ডিগ্রি প্লাস আলফা আমরা কি এটা বুঝছি ওই p1 এর সাপেক্ষে হ্যাঁ আমাদের যে এটাকে কি বলে প্রতিক্রিয়া বল এই বলের কোনো হিসাব নরমালি করা লাগে না যদি প্রতিক্রিয়া বলের কথাটা বলে দেয় এমনি বল কাউন্ট করার সময় করবা যে কয়টা বল আছে কথা বোঝা গেল আচ্ছা ওইটা যদি প্রমাণের মধ্যে দিয়ে দেয় তাহলে এটা ইউজ করব প্রমাণের মধ্যে এরকম কিছু নাই আচ্ছা তাহলে এখন এটা কত হচ্ছে 0 p1 প্লাস p2 cos আলফা এখানে কত হবে না মাইনাস সাইন আলফা মাইনাস w সাইন আলফা এটাকে এবার শিফট করো ওই যে 90 প্লাস থিটা মাইনাস সাইন আলফা সমান p1 প্লাস p2 cos আলফা এটা হলো আমাদের 1 নম্বর এটা হলো p1 বরাবর এবার প্রথম চিত্র অনুসারে গেল এবার দ্বিতীয় চিত্র অনুসারে এটা হলো p1 বরাবর এটা প্রথম চিত্র অনুসারে ওকে দ্বিতীয় চিত্র অনুসারে কি হবে এবার দ্বিতীয় চিত্র অনুসারে একই জিনিস বরাবর নাও p1/2 এত বরাবর আচ্ছা আবার 0 সমান আর cos থিটা নিচ্ছি 0 সমান p1/2 cos 0 ওই যে দ্বিতীয় চিত্রে একই জিনিস থাকবে এখানে p2/2 cos α/2 একই জিনিস α/2 হয়ে যাবে শুধু আর এখানেও তাই w cos 90 প্লাস α/2 এ পর্যন্ত বুঝছি দেখো তো এটা ক্যামেরা আসতেছে আচ্ছা তারপর উপরে চললে আর লেখা যাবে না তাই না এরপরে দেখো এই যে এটা কত হবে 0 সমান এখানে হলো p1/2 প্লাস p2/2 cos α/2 মাইনাস w sin α/2 w sin α/2 কে এই পাশে নিয়ে আসি α/2 p এখান থেকে 1/2 কমন নেই তাহলে কত হবে না p1 প্লাস p2 cos α/2 আচ্ছা হ্যাঁ যাই তো বাই 2 ছিল আচ্ছা এটাকে আমরা নেব হচ্ছে 2 নম্বর তো এখন প্রমাণ আছে হলো p1/p2 তাই না p1/p2 অনুপাত আকারে আছে তো তাহলে এগুলো ভাগ করি তো w কাটা যাবে না প্রমাণ w নাই প্রমাণ তো w নাই কাটতে হবে তাহলে আমরা 1 নংকে 2 নং দ্বারা অথবা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতে পারি 1 নংকে ভাগ করলাম 2 নং দ্বারা একটা করলেই হবে তাহলে এই পাশে হচ্ছে w sin আলফা এই পাশে হচ্ছে w sin α/2 আচ্ছা ঠিক আছে এটা কত p1 প্লাস p2 cos আলফা আর এটা হচ্ছে হাফ p1 প্লাস p2 cos α/2 এই হাফ উল্টায় 2 করে দেওয়া যায় উপরে তাহলে এটা না দিয়ে আমরা এখানে দিলাম আচ্ছা ঠিক আছে এবার এইখানে w কাটা আর sin 2 থিটা সূত্র 2 sin θ/2 cos θ/2 কোণকে অর্ধেক করার কাজ শুরু করলাম
এখানে p1 প্লাস p2 cos আলফা p1 প্লাস p2 cos আলফা বাই 2। তো এখানে কি কি কাটা যায়, এটা কাটা, আর এই 2 এর সাথে এই 2 কাটা। তাহলে এখন আমরা আর গুণ করতে পারি, এটার সাথে এটা গুণ করে দাও, p1 cos আলফা বাই 2 p2 cos আলফা বাই 2 স্কয়ার, তাই না? আর এখানে থাকতেছিল p1 প্লাস p2 হবে, এটা p2 cos আলফা। আচ্ছা ঠিক আছে, এরপরে আরো আগানো যাক। এখান থেকে আমাদেরকে যাইতে হবে আলফা বাই 4 পর্যন্ত, আলফা বাই 4 পর্যন্ত। তাহলে এটা আলফা বাই 2 আছে, এগুলো থাকা আপাতত, এইটাকে ভাঙে ফেলি, তাই না? আচ্ছা, কজের সূত্রে cos 2 থিটা থেকে থিটা কমানোর সূত্র হচ্ছে এটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আরো তিনটা সূত্র আছে, লাগবে এটা, তাই লিখলাম। এটা দিয়ে কিন্তু থিটা অর্ধেক করা যায়। ঠিক আছে, এখানে আরো এক লাইন লিখি। তাহলে এখানে p1 cos আলফা বাই 2, আর এখান থেকে এটা p2 থাক, ওটা পরে আনি, আলফা বাই 2 এটা থাক, এটা p1 প্লাস p2 ইন্টু 2 cos স্কয়ার, কি সূত্র, 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1। আমরা কি বুঝছি আলফা বাই 2 কেন হলো? কিন্তু স্যার ওইটাই করব কেন স্যার, অন্যগুলো তো আলফা বাই 2 আছে, তাহলে আরেকবার করলে তো এমনি আলফা বাই 2 করতেছি। আগে এটা আলফা বাই 2 হয় না, একটা হিসাব আছে করে নেই, তারপরে একবারে করব। সবগুলোকে আগে সেম লেভেলে নিয়ে আসলাম। আচ্ছা, তো এগুলো আমরা এখন p1 cos আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 সমান p1 প্লাস 2p2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস p2। আচ্ছা, তো এখন আমরা দেখি কি কি কমন নেওয়া যায়। এইখানে মনে একটা হিসাব আছে, এই যে দেখো, হিসাবটা করে ফেলি, এটা ওই পাশে নিয়ে যাই। আর p1 cos আলফা বাই 2 মাইনাস p1 নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলাম। এখন এই পাশে p2 আছে, এটা বিয়োগ করে দিই, এটাতে এটা বিয়োগ করলে একটা থাকে, p2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস p2। এখান থেকে p1 কমন নেই, cos আলফা বাই 2 মাইনাস 1, এখান থেকে p2 কমন নেই, cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1। তো এই পাশে কিন্তু একটা সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b সূত্র হয় না, p1 বাই p2, এটা নিয়ে আসলাম এই পাশে। আর এটার সূত্র ভেঙে দিই, a প্লাস b এত ইন্টু a মাইনাস b, আর এইটার নিচে ভাগ হচ্ছে, এটা ডান, কাটা গেল। এখন এই যে এখানে আরেকটা সূত্র করা যায় না, p1 বাই p2, এই যে 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার আলফা বাই 2, না মাইনাস 1 হবে কেন, এই যে এই সূত্রটা 1 প্লাস cos 2 থিটা, সূত্র কি 2 cos স্কয়ার থিটা, বুঝছো? তাহলে এই যে p1 is to p2 এত সমান 2 cos স্কয়ার আলফা বাই 4 is to 1, প্রুভড। বুঝছি? ছবি তুলবা না অঙ্ক করবা? দাও, আমরা 4-এর 1 নম্বর করলাম, সিরিয়াল নম্বরটা হচ্ছে পুরান বইয়ের সিরিয়াল নম্বর ছিল। 4-এর 2 নম্বরটা দেখব নতুন বই অনুসারে। আচ্ছা, 3-এর অনেকগুলো অঙ্ক কি বাদ ছিল না? জি স্যার, এইখানে তো স্যার 6 পর্যন্ত আসলো। আচ্ছা দেখবো না, আগে 4 যেহেতু ধরছি করে নিই। চারের 2 দেখো, নতুন বই অনুসারে 4-এর 2। আচ্ছা, একটি উলম্ব তলে অবস্থিত 10 কিলোগ্রাম ওজনের একটি বস্তুর সাথে, আচ্ছা এই যে কথা, এই কথাগুলোর সাথে সাথে চিত্র আঁকতে শুরু করি, তা না হলে ভুলে যাবো না পরে। একটি উলম্ব তলে 10 কেজি, উলম্ব তল মানে হচ্ছে লম্বা তল, এই যে এরকম, এখানে হচ্ছে 10 কেজি ওজন দেয়া আছে। আচ্ছা, আর এটাকে অনুভূমিক ধরা হয়, আর এটা তার লম্ব, নিচের দিকে দিলাম। এবং এর সাথে লম্বভাবে 5 কিলোগ্রাম ওজন আছে, এর সাথে লম্বভাবে এইদিকে হবে 5 কেজি। আচ্ছা, এইদিকেও দিতে পারো ইচ্ছা।
তারপরে বলতেছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি, এটা যদি উল্লম্ব হয় এটা অনুভূমিক হয়ে গেছে, এটার সাথে 60 ডিগ্রি কোণ করে 60 ডিগ্রি কোণ করে কে আছে, 60 ডিগ্রি কোণে এফ বল আছে। আচ্ছা, তারপরে বলতেছে যে এফ এর সাথে সমকোণে অপর একটি বল আর ক্রিয়ারত, এই যে এটা আবার ক্রিয়ারত, এফ এর সাথে আর বল, এটা 90 ডিগ্রি কোণে আছে এবং এই বস্তুকে সাম্য অবস্থায় রেখে দিয়েছে, ধরো ও প্রান্ত ও বিন্দুতে বস্তুটা আছে। আচ্ছা ঠিক আছে, তো সাম্য অবস্থা সৃষ্টি করলে প্রমাণ করতে হবে কি, এফ মাইনাস রোড 3r প্লাস 10 = 0, এটা হলো 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে রোড 3f প্লাস r মাইনাস 20 = 0, দুইটা প্রমাণ। আচ্ছা ঠিক আছে, তো এখন দুটা প্রমাণ আমাদের করতে হবে। এখানে বল সংখ্যা কাউন্ট করো, কয়টা বল, 1 2 3 4টা বল, লামির সূত্র তো হবে না, লামির সূত্রে 3টা বল লাগবে। তাহলে এখন কিন্তু বস্তু আবার সাম্য অবস্থায় আছে, তাহলে আর cos θ আর sin θ হবে, কিন্তু লব্ধি 0। তাহলে 5 কেজি বল বরাবর, যে কোনো একটা বরাবর বলে নিতে হবে। তাহলে এই যে আর cos θ 0, আর এর মান 0, এই জন্য, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 5 cos 0 ডিগ্রি, যার বরাবর নিবা তার সাথে প্রথম তার কোণই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এফ cos কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তারপরে আর cos কত ডিগ্রি হবে, 90 + 60। আচ্ছা, এরপরে কত আছে, ডাব্লু তো না, এটা 10, এটা হলো cos 270 ডিগ্রি হবে, একবারে বোঝা যাচ্ছে। স্যার 5 কেজি বল বরাবর নিলে কেন অন্য কিছু নিয়ে আসবে? যে কোনো বরাবর নিলে হতো, যে কোনো, ওইটা আমরা কোনটাকে বেশি টার্গেট করি, আমরা না অনুভূমিক থাকলে সেটাকে বেশি টার্গেট করি। 5 কেজি অনুভূমিক বরাবর আছে, তাহলে এখানে 5 এফ cos 60 ডিগ্রি মান কত, হাফ, এটা কত, মাইনাস sin 60 মাইনাস রোড 3/2 আর cos 270 ডিগ্রি মান মনে হয় 0, হ্যাঁ cos 270 ডিগ্রি মান 0, তাহলে এই পাশে 0 সমান, তাহলে এদিকে সবাইকে আমি 2 গুণ করে দিচ্ছি, তাহলে 0 সমান 10 প্লাস এফ মাইনাস রোড 3r, হ্যাঁ হয়ে গেছে, এফ মাইনাস রোড 3r প্লাস 10 = 0, প্রুফ, একটা হয়ে গেছে। আর একটা কি, তাহলে একটা cos দিয়ে নিলাম, আর একটা সাইন দিয়ে নেই, আবার ওই বরাবরই থাক। 0 সমান 5 sin 0 ডিগ্রি, এফ sin 60 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 10 sin 270 ডিগ্রি। sin 0 এর মান 0, এটার মান হচ্ছে রোড 3/2, এটা হলো cos 60 ডিগ্রি, cos 60 মান কত, হাফ, sin 270 ডিগ্রি মান কত, না -1, হ্যাঁ, তাহলে সবাইকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে হলো রোড 3f প্লাস r মাইনাস 10, 20, এটা 2 দ্বারা গুণ করলাম না, 20, তাহলে তো হয়েছেই তো মনে হয়, রোড 3f প্লাস r মাইনাস 20 = 0, প্রুফড। এর বল সংখ্যা গুণে আমরা বুঝতে পারতেছি যে আমি ইউজ করব কিনা। আচ্ছা, সবাই 4-এর 3 নম্বরটা পড়ো, দেখো কি বলছে। এবিএসির মসৃণ তলদ্বয় ভূমিতলের সাথে আলফা ও বিটা কোণে হেলানো আছে। আচ্ছা, একটু করে কোশ্চেন পড়ি আর একটু করে চিত্র আঁকি। পুরো কোশ্চেন পড়ে চিত্র আঁকতে গেলে প্রথম দিকে আবার ভুলে যাই, এই অবস্থা। ভূমিতলের সাথে এই যে একটা ভূমি ফ্লোর, এর সাথে আলফা আর বিটা কোণে হেলানো আছে, এই যে আলফা কোণে হেলানো আছে আর এটা বিটা কোণে হেলানো আছে, আর এই যে এ বিন্দুতে কানেক্ট করছে, এই যে এ বি এ সি ওখানে আবার কানেক্ট করা আছে, বোঝার উপায় তো আছেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুটো একই পাশে কিভাবে দেব, ও একটার মধ্যে একটা না, তার পরবর্তীতে আরো বুঝতে পারবা। দেখো এখানে কি বলতেছে,
আচ্ছা এটা কপি করলে এ বিন্দুর উপরে আছে তাই না? আমি ভুল ছবি আঁকতেছি এখানে, এরকম আঁকবো না। এটা এরকম করা যায় কিন্তু কঠিন হয়ে যাবে, দরকার নেই। আমি এইভাবে আঁকতেছি যেটা এরকম। তোমরা এটার কথা বলতেছিলাম মনে হয়। এইভাবে আঁকলে এটা ভালো হবে। ভূমিতলের সাথে আলফা বিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ ভাষা দিয়ে চিত্র বোঝানো, চিত্র এক একজন এক একভাবে বুঝবে, ঠিক আছে। একটু হ্যাঁ, এ বিন্দুর উপরে, এ বিন্দুর খাড়া উপরে ডি বিন্দুতে কপি কল আছে। আচ্ছা তাহলে এ বিন্দুটাই সাইডে লিখলাম, এ বিন্দুর খাড়া উপরে ডি বিন্দুতে একটা কপি কল আছে। আচ্ছা ঠিক আছে, ডি বিন্দুতে একটা কপি কল আছে। এখন কপি কলের উপরে রশি দিয়ে কি করছে, কপি কলের উপরে রশি দিয়ে দুটি ওজন ডাব্লু আর ডাব্লু ওজনের দুটি বস্তুকে এ বি এবং এসি তলের উপর বসানো আছে। তাহলে এর উপরে রশি দিয়ে এই তলের উপরে একটা বস্তু আর এই রশি দিয়ে এই তলের উপরে আর একটা বস্তু বসানো হয়েছে। তো দুইটা বস্তুর যে ওজন, একটার ওজন হচ্ছে ডাব্লু আর আরেকটার ওজন হচ্ছে 2W, দ্বিগুণ ওজনের। এখন এই হলো অবস্থা, এখানে কানেক্ট করে দেই আর এই ওজন এখানে কানেক্ট করি, তাহলে সুবিধা হবে না। এই হলো মোটামুটি অবস্থা। তো এখন বলতেছে কি যে সাইন থিটা আমাদের প্রমাণ করতে হবে সাইন 2 আলফা সমান 2 সাইন 2 বিটা। আচ্ছা ঠিক আছে, 2 সাইন 2 বিটা, এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। কোথায় সি? ও সি দেয়নি। আচ্ছা এইখানে পর্যাপ্ত ড্রয়িং নাই, আমাদের আরও কিছু ড্রয়িং করতে হবে চিত্রটাকে কমপ্লিট করার জন্য। আসলে এই বস্তুটা এখানে যে আছে তার উপরে এদিকে একটা T1 বল আর এদিকে T2 বল হয়ে রশিদে টেনে রাখা হয়েছে। T1 আর T2 বল কিন্তু সমান হবে, টান সমান হবে, কারণ কপিকল যেহেতু অবাধে চলাচল করতে পারবে। আচ্ছা তা হলো, কিন্তু বস্তুর একটা প্রতিক্রিয়া বল থাকবে তা দেয়া হয়নি, সেটা হলো R1 আর এটার প্রতিক্রিয়া বল হচ্ছে R2, ঠিক আছে। এখন দুইটা বস্তু আলাদা আলাদাভাবে সাম্য অবস্থায় আছে, আলাদা আলাদাভাবে দুইটা বস্তুর উপর 3টা বল ক্রিয়াশীল, 1 2 3, আর কিন্তু বল নাই, তুমি খুঁজতে পাবা না। তাহলে এইটার উপরে লামির অ্যাপ্লাই করা যাবে, এটার উপরে লামি অ্যাপ্লাই করা যাবে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে এই বিন্দুটার একটা নাম দিয়ে দেই, এ বি সি, এটা ডি বিন্দু গেছে, এই বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু আর এই বিন্দুটার নাম হচ্ছে এফ বিন্দু, ঠিক আছে। এখানে দিলাম। এখন লামি অ্যাপ্লাই করতে হলে আমাদের বলগুলার মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণগুলো লাগবে। এখন কোণগুলো হচ্ছে একটা উচ্চতায়, তাহলে এই উচ্চতায় আমাদের কি করতে হবে, একটা ভূমির সমান্তরাল রেখা টেনে নিতে হবে যাতে মধ্যবর্তী কোণগুলো বের করা যায়। তাহলে ই বিন্দুটা এই দিক দিলে ভালো, ই বিন্দু দেবো কি, এই যা দিই। আচ্ছা তাহলে এইখানে আলফা হলে এটা কিন্তু আলফা কোণ, আর এটা 90 ডিগ্রি, আর এটা কত 90 মাইনাস আলফা, আগের মতোই। তাহলে এই ই বিন্দুর জন্য, ই বিন্দুতে অবস্থিত বস্তুর জন্য, অবস্থিত বস্তুর জন্যে, হ্যাঁ এই ই বিন্দুতে কি কি বল আছে, T1 আর W, এই দুটার মধ্যবর্তী কোণ কত হবে বলো? T1 আর W, হ্যাঁ। ও এইখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যেটা মনে হয় আমি মিস করছি, সেটা হচ্ছে এই যে এ বি আর এসির সাথে টান দুটা বিটা এবং আলফা কোণ উৎপন্ন করে। এখানে বিটা কোণ দেয়া আছে আর এখানে আলফা কোণ দেয়া আছে, এটা দেয়াই আছে। এবার দেখো তাহলে T1 এবং W মধ্যবর্তী কোণ কত, 90 প্লাস আলফা প্লাস বিটা, রাইট। এবার T1 এবং R এর মধ্যবর্তী কোণ কত, R1 এর মধ্যবর্তী কোণ 90 মাইনাস বিটা, বোঝা যাচ্ছে? 90 মাইনাস বিটা, এই পুরোটা ছিল 90, ওই বিটা বাদ যাচ্ছে। এবার হচ্ছে R1 এবং W এর মধ্যবর্তী কোণ, W এর মধ্যবর্তী কোণ কত হবে, এটা এইটুকু হলো 90 আর 90 মাইনাস আলফা, তাহলে 90 প্লাস 90 মাইনাস আলফা, তার মানে হলো 180 মাইনাস আলফা। এটা হলো E1 ই বিন্দুর বস্তুর ক্ষেত্রে। আচ্ছা
এবার আমরা এখান থেকে লামি সূত্রে অ্যাপ্লাই করে দেই। এইখানেও আমরা না ওই যে প্রতিক্রিয়া বলের হিসাবটা নিব না, কারণ প্রমাণে ওইটা লাগবে না, নাইও এমনি তো কোনো বলই নেই, কিন্তু ওইটা লাগবে না। আচ্ছা, T1 বাই সাইন কত হবে? T1 বাই সাইন পাই মাইনাস আলফা। লামের উপপাদ্যে সাইন থাকবেই। ডাব্লু বাই সাইন কত হবে? হ্যাঁ, T1 আর ডাব্লু, T1 ডাব্লু এই আলফা বিটা 90 প্লাস আলফা প্লাস বিটা। আচ্ছা, ডাব্লু বাই কত হবে? ডাব্লু বাই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। আচ্ছা গেল, এটা পাই বাই 2 লিখি। আচ্ছা গেল। এরপরে এখান থেকে T1 এর মান বের করো। আমরা জানি T1 T2 সমান, বুঝছো? ওখান থেকে আমরা কাজ করব। ডাব্লু সাইন আলফা, এটা হচ্ছে কজ বিটা, 1 নম্বর। এবার ই বিন্দুতে গেল এফ বিন্দুর জন্য, এফ বিন্দুতে অবস্থিত বস্তুর জন্য, এফ বিন্দুতে অবস্থিত বস্তুর জন্য। আচ্ছা, এখানে বলগুলো T2 এবং R2 এর মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস আলফা। T2 এবং R2 এই যে এটা 90 মাইনাস আলফা। এবার R2 এবং 2W মধ্যবর্তী কোণ কত? R2 এবং 2W এটু কত? এখানে একটা আমাদের অ্যাঙ্গেল আঁকা দরকার, এটা হবে বিটা, তাই না? এই জায়গাটা কত হবে? বিটা, এটা 90। আর হ্যাঁ, এই যে R2 এবং 2W এর মধ্যবর্তী কোণ কত হবে? R2 2 90, আর এটা কত? 90 মাইনাস বিটা। হ্যাঁ না, T2 তো এই রেখা, T2 হচ্ছে এই রেখাটা, আর এটা হচ্ছে R2। 90 হচ্ছে আর এর সাথে এই তলটা হলো 90 থেকে এটা বাদ যাচ্ছে। আচ্ছা, আর T2 এবং R2 90 মাইনাস আলফা। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে R2 এবং 2W এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত হবে? R2 এবং 2W 90 প্লাস 90 মাইনাস বিটা, পাই মাইনাস বিটা। আচ্ছা গেল। এরপর হচ্ছে কত? T2 R2 আর T2 আর হলো 2W। T2 আর 2W এর মধ্যবর্তী কোণ কত? এই যে আলফা প্লাস বিটা প্লাস পাই বাই 2, 90 প্লাস এই যে 90, এই যে বিটা, এই যে আলফা প্লাস বিটা। এবার এদের মধ্যবর্তী কোণ T2 ডিভাইড বাই সাইন কত হবে? T2 বাই সাইন এটা হবে, তাই না? পাই মাইনাস বিটা। আর 2W ডিভাইড বাই সাইন, 2W বাই সাইন কত হবে? 90 মাইনাস আলফা। ঠিক আছে, T2 সমান 2W সাইন বিটা, আর এটা হলো কস আলফা নাম্বার 2। তাহলে T1 আর T2 কিন্তু সমান, কারণ এইটা হলো কপিকল, তাই না? যেহেতু বিন্দুতে কপিকল অবস্থিত, সুতরাং দুই পাশে সুতার টান T1 সমান T2, সুতার টান সমান লিখি। সুতরাং T1 সমান T2। T1 এর মান কত? W সাইন আলফা ডিভাইডেড বাই কস বিটা, এর মান কত? 2W সাইন বিটা কস আলফা। প্রথমে W কাটা, আর গুণ করে দেওয়া যাক। সাইন আলফা কস আলফা এত সমান 2 সাইন বিটা কস বিটা। আচ্ছা, এই পাশে সূত্র কমপ্লিট হয়েছে, কিন্তু এই পাশে তো হচ্ছে না, 2 লাগবে না? তাহলে এই পাশে একটা 2 দেই, 2 সাইন আলফা কস আলফা। এই সূত্র তো হয়েছেই, আর একটা 2 লাগবে, দিয়ে দিলাম সাইন 2 বিটা। এবার সূত্রটা করে ফেলছি, হ্যাঁ, আর 2 হলে এক্সট্রা দিয়েছি। তাহলে এই পাশে সূত্র এখন কমপ্লিট করো, সাইন 2 আলফা সমান 2 সাইন 2 বিটা। হয়েছে না? মনে হয় তো।
চিত্রটা একটু ঝামেলা, চিত্র বুঝতে পারলে কাজ শেষ। চিত্রকে আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো। বড় করে স্যার আরেকবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চিত্রটা আরেকবার একটু এক্সপ্লেন করলে ভালো হয়, বড় করে আঁকলে। ওই শুধু T2 আর 2W টাই স্যার করে দেন, ওইটাই স্যার আমার T2 আর T2W 2W। আচ্ছা, T2 আর 2W মধ্যবর্তী কোণ কোথায়? T2 আর 2W এইখান থেকে এই পর্যন্ত, এই দিকেও নেওয়া যাইতো, এদিকে সুবিধা তাই নিচ্ছি। স্যার ওই দুইটা যোগ করলেই তো হয়ে যাবে স্যার, T2 R2 আর R2 এদিক থেকে এই দুটা আর এই দুটা যোগ করলে হ্যাঁ হয়ে যেত, হ্যাঁ হয়ে যেত উপরের দুটো যোগ করলে এটা হয়ে যেত। ঠিক আছে, উপরে দুটো যোগ করলে ওটা কিভাবে হতো স্যার? হয় কি না? 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা রাফ করে দেখি, 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস পাই মাইনাস বিটা, তাহলে এখানে হয়তো কত 3π/2 মাইনাস করলে আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটা সমান কত পাই মাইনাস, এটার মান আসতো 270 ডিগ্রি মাইনাস আতো, তাই না? এটা যদি সাইনে পড়তো মাইনাস ক্রিয়েট হতো, তাই না? 270 কজ হয়ে যেত, আর হচ্ছে 2 আলফা প্লাস 90 ডিগ্রি প্লাস এত, এটাও সাইনে পড়বে আর এটাও সাইনে পড়বে। আলফা প্লাস বিটা সমান কত পাই মাইনাস, ধরো এদিক দিয়ে হলে আসলে ভেজালই তো তৈরি করে দেখতে হবে হয় কিনা, আন্দাজে কি বলবো, ক্যালকুলেশন করে দেখতে হবে। ওইভাবে বুঝছো, ওইভাবে তো সহজ ছিল। এটা যেভাবে ধরছি ওগুলো সেভাবে ধরছি, আবার যদি এইটাও ঘুরাই ধরতাম আর ওইটা ঘুরাই দিতাম, এটারও মাইনাস আসতো ওইটারও মাইনাস আসতো, তাহলে হইতো। নাহলে একটা মাইনাসে ঝামেলা করবে, থাক একভাবে করাই ভালো। আচ্ছা এটা কি বুঝছো? ঠিক আছে, আর কোনটা করবো এখানে? হ্যাঁ হ্যাঁ T1 আর A মধ্যবর্তী কোণ বিটা, এটা দেয়া আছে, এটা কোশ্চেনে দেয়া আছে শেষ লাইনে। আচ্ছা তাহলে আমরা 8B এর এই যে 3 অঙ্কগুলো বাদ রাখছিলাম, কয়েকটা বলছিলাম হোমওয়ার্ক করতে, করছো? সমস্যা আছে? আচ্ছা আমার মনে হয় ময়মনসিংহ বোর্ডের 2021 এটা করে দেওয়া দরকার। 11 নম্বর 3-এর 11, 3-এর 11 নম্বরটা একটু দেখো। 11 করছো? 3-এর 11 ওইখানে একটু ঝামেলা আছে, করে না দিলে পারবেন না। এটা মুছলাম। 3-এর 11 করছো? এই করছিস? 3-এর 9 না 11? ডাব্লু ওজনের একটি গোলকের কেন্দ্র সি এবং একটি রশ্মি এ বি এর বি প্রান্ত গোলকের সাথে এবং এ প্রান্ত দেয়ালের সাথে আটকানো। আচ্ছা, এ বি রশ্মি এবং গোলকের ব্যাসার্ধ সমান, এদের দৈর্ঘ্য এ বি সুতার টান নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা দেয়াল আছে তাই না, এ প্রান্তে একটি দেয়াল আছে, দেয়ালের সাথে আটকানো। আচ্ছা, দেয়াল দিলাম, এরপরে একটা গোলক, হ্যাঁ সমস্যা নাই, নিয়ে ফেলছি আর অমত কইরো না। আচ্ছা, তাহলে এইখানে এলো বস্তুর কেন্দ্র সি। হ্যাঁ ওকে, তাহলে এখানে একটা ঠেস বল আছে। এখন এইখান থেকে এলো গোলকের ব্যাসার্ধ, আর এই প্রান্তে একটা বিন্দু দিয়ে এখানে হলো আবদ্ধ করে রাখা, আর বলা আছে এইটুক আর এইটুক সমান, এইটুকুর মান হচ্ছে এ, এটার মান হচ্ছে এ, এটুক বলা আছে। আর এখানে হলো প্রান্ত বিন্দু কি কি নাম দিছে, এ বি এর এ বি প্রান্ত হলো গোলকের সাথে, এটা হলো বি, আর এ হলো এখানে,
আচ্ছা বুঝলাম। এরপরে কি বলতেছে, আচ্ছা সুতার টান, এ বি সুতার টান চাইছে, এই দিকে সুতার টান T1, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা গোলকের তো একটা ভর থাকবে, ওজন থাকবে W, তাই না? আচ্ছা W নিচের দিকে, কেন্দ্র থেকে নিচের দিকে, তো W ওজন এখানে বলাই আছে। এখন এখানে তিনটা বল কোথায়? প্রথম বলটা হচ্ছে T1, দ্বিতীয়টা W, তৃতীয়টা হচ্ছে বস্তু যে দেয়ালের সাথে লেগে আছে, দেয়ালের মধ্যে গেঁথে যাচ্ছে না, তার মানে দেয়াল একটা অপোজিট বল দিচ্ছে, সেটা এইদিকে, এইদিকে সোজা। তাহলে এই বলটা হচ্ছে তৃতীয় বল, তাহলে এটাকে ধরলাম আর বল। তাহলে এই তিনটা বল হচ্ছে বস্তুটাকে সাম্য অবস্থায় রেখেছে। তাহলে তিনটা বলের মধ্যবর্তী ইন্টারনাল কোণগুলো আমাদের লাগবে। তাহলে এখন দেখি এখানে কি কি কোণ দেয়া আছে, আর কোনো কিছু কি দেয়া আছে এখানে, থিটা বা কিছু একটা না, এখানে একটা জিনিস দেয়া আছে, এইটা এ আর এটাও এ, এগুলো তো বৃত্তের ব্যাসার্ধ, তাই না? গোলকের ব্যাসার্ধ হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন এইখানে আমাদের এইটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এইটা যা দৈর্ঘ্য এটা তার অর্ধেক, তাই না? এখানে 90, এটা শিওর। তাহলে এখানে একটা নাম দিয়ে দাও, এ বি সি, এটা ডি নাম দিলাম। তাহলে এখান থেকে প্রথমে একটা কোণ বের করে নিই, বাকিগুলো এমনি বেরিয়ে যাবে। ত্রিভুজ এ সি ডি হতে আমাদের উদ্দেশ্য এই কোণটা কত বের করে নেওয়া, এটা যদি আমি বের করতে পারি তাহলে ইন্টারনাল সব কোণই বের করতে পারবো না, বুঝছো? তাহলে এত হতে এসি সমান হচ্ছে 2a, সিডি সমান হচ্ছে এ। তাহলে অতিভুজ আর ভূমি, অতিভুজ আর ভূমি কজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হাফ। তাহলে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। থিটার মান কত পাচ্ছি? বসো, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, সুতরাং T1 আর এটা তো 90 আমরা বুঝছি, T1 এবং W এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 150 ডিগ্রি। এরপরে হচ্ছে R এবং W এর মধ্যবর্তী কোণ, R এবং W এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা বুঝলাম। তাহলে এখন এইটা কত হবে? R এবং T1 এর মধ্যবর্তী কোণ এটা না, 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। ওকে, কোণ বের হয়ে গেছে। এখন আমরা বের করব টান, T1 ডিভাইডেড বাই সাইন, শেষ হয়ে গেছে, করিয়ে দিই। T1 বাই সাইন কত হচ্ছে? 90 ডিগ্রি, আর W বাই সাইন, W কোণটা হবে 120 ডিগ্রি। T1ই তো জানতে চাইছি, সাইন 90 মান 1, W বাই সাইন 120 ডিগ্রি মান কত? √3/2। তাহলে কত হচ্ছে? T1 সমান 2W বাই √3, এটাই অ্যান্সার হওয়ার কথা। বোঝা গেল? W দিয়ে উত্তর আসবে, কারণ W তো দেয় আছে অঙ্কের মধ্যে। দেখি উত্তর মিলেছে কিনা। এটা কত নম্বর করলাম? 11 না, 2 3 11, 2/√3W হয়েছে। ঠিক আছে, এ পর্যন্ত থাক তোমাদের, নেক্সট দিন আমরা তারপরে, হ্যাঁ।